আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে যে প্রধান প্রধান নদীগুলো আছে সেগুলা নিয়ে। এখান থেকে মোটামুটি ভাবে প্রশ্ন আসে এবং কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেগুলো আমরা মনে রাখতে পারি না। সহজ কিন্তু মনে রাখতে পারি না। যেমন প্রধান প্রধান নদীগুলোর উৎপত্তি স্থল, এরপরে সেই নদীগুলা বাংলাদেশের কোন জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং সেই নদীগুলার আহ কিছু দূর দূরত্বে যে অপর আর একটা নদীর সাথে সংযুক্ত হয়ে বা মিলিত হয়ে মিলনস্থলে অন্য একটা নাম নিয়ে অন্য কোনো আহ আহ, পথে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো অনেকগুলো বিষয়ই একটা নদীর সাথে জড়িত আছে, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কম বেশি আসে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম একটা নদী পদ্মা নদী। সেই নদীর হচ্ছে শাখা নদীগুলা নিয়ে এবং উপনদীগুলা নিয়ে আলোচনা করা হয়নি। তো আজকে আমি আরেকটা বড় নদী নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। বাংলাদেশের আরেকটা বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র। একটা পদ্মা, একটা ব্রহ্মপুত্র, আরো কয়েকটা আছে। তার মধ্যে একটা হচ্ছে যমুনা, মেঘনা, কর্ণফুলী। সবগুলোই আজকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব ব্রহ্মপুত্র নদ। এর আগের দিন ক্লাসে আমি বলেছিলাম নদ এবং নদীর মধ্যে পার্থক্য। যে সাধারণত এটা হচ্ছে ওই যে জেন্ডার, জেন্ডার যখন আমরা দেখি যে একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে পুরুষ লিঙ্গ, যে নামের ক্ষেত্রে যেটা নাম দেখে আমরা বোঝার চেষ্টা করি। যে নামে যেমন আমরা নাম দেখে বুঝি যে এটা হচ্ছে আহ কোনো মেয়ে বা মহিলা, একটা ছেলে বা ছেলের নাম। তো এই নদীর ক্ষেত্রে যখন আমরা নাম দেই, তো আমরা স্বাভাবিকভাবেই যখন পদ্মা, মেঘনা, যমুনা এই নামগুলা দেখি, তখন আমাদের মনে হয় যে এগুলো হচ্ছে একটা কোনো মেয়ের নাম হবে। অথবা কিন্তু অনেকে কিন্তু নাম রাখেও, যে মেঘনা নাম থাকে কোনো মেয়ের, যমুনা নাম থাকে। তো এইরকম হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র এটা একটা মানে পুরুষবাচক নাম, এই কারণে এটাকে নদী না বলে এটাকে নদ বলা হয়, ব্রহ্মপুত্র নদ। আমরা বলছিলাম যে আজকে আমরা দেখব যে ব্রহ্মপুত্র নদটা সম্পর্কে। প্রথমে কিছু কথা বলি ব্রহ্মপুত্র নদ নিয়ে। সেটা হচ্ছে যে ব্রহ্মপুত্র হচ্ছে তিনটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের একটা বৃহত্তম নদীর মধ্যে একটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র হচ্ছে তিনটা দেশের মধ্যে প্রবাহিত হয়েছে। যেহেতু তিনটা দেশের মধ্যে প্রবাহিত হয়েছে, একটা আন্তর্জাতিক নদী। যেই নদী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে তাকে আন্তর্জাতিক নদী বলে। তিনটা দেশ হতে হবে না, সেটা যে কোনো দুইটা দেশ হলেই হবে। যদি তিনটা দেশ না হয়ে এটা যদি যে কোনো দুইটা দেশের মধ্যে দিয়েও প্রবাহিত হতো, এটাকে আন্তর্জাতিক নদী বলা হতো। তো ব্রহ্মপুত্র নদী হচ্ছে তিনটা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ। আমরা যেহেতু আমাদের বাংলাদেশের কথা আলোচনা করছি, অবভিয়াসলি ভাবে বাংলাদেশ একটা হবে। এরপরে আরেকটা হচ্ছে ভারত। একটা বাংলাদেশ, আর একটা হচ্ছে ভারত, এবং ভারতের আর একটা পার্শ্ববর্তী দেশ হচ্ছে চীন। এই তিনটা দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা ছবিতে যেই নীল কালার দিয়ে একটা বড় লাইন দেখতে পাচ্ছি, এটাই মূলত হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এখন এটার মধ্যে এই যে বললাম যে বাংলাদেশ, ভারত এবং চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, কোনটা কোন দেশ বলি। যে যে সাদা যে অংশটা আমরা তো আমাদের বাংলাদেশের মানচিত্র চিনি, এটা হচ্ছে বাংলাদেশ। এবং গাঢ় কালার দিয়ে যে দেশটা দেখতে পাচ্ছি, এই যে এটা 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 হচ্ছে ভারত, ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়া। এবং উপরে আবার সাদা যে অংশটা, প্রথমে যে লাইনটা গেছে, এই যে এই লাইনটা গেছে যে দেশের মধ্য দিয়ে এখান পর্যন্ত, এটা হচ্ছে চায়না। তো আমরা কি বুঝলাম যে তিনটা দেশের মধ্যে দিয়ে কিভাবে প্রবাহিত হয়েছে? তিনটা দেশের মধ্যে এই নদীটাকে দেখতে পাচ্ছি।
দেখতে পাচ্ছেন আপনার, বুঝলেন যে তিনটা দেশের মধ্যে আছে এই নদীটা? জি কথা ম্যাম। শুনলেন? হ্যাঁ, প্রথমে হচ্ছে চায়না। চায়না থেকে কিছুটা অংশ আমরা ইন্ডিয়ার মধ্যে দেখলাম। এই যে এই অংশটা হচ্ছে ইন্ডিয়া, এবং এখান থেকে বাকি অংশটা হচ্ছে বাংলাদেশের। এই যে ভারতের অংশ আছে না কিছু কিছুটা, এটা হচ্ছে বলা হচ্ছে যে উত্তর ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী এই ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। আর এটার অবস্থান হচ্ছে উত্তর ভারতে। আমরা মানচিত্রের ওপরের অংশ উত্তর হবে সব সময়। এই কথাটা আমি সবসময় বলি যে মানচিত্র আগে বুঝতে হবে যে কোন দিকে কোন অঞ্চলটা আছে। ওপরে হচ্ছে উত্তর, মানচিত্রের নিচে হচ্ছে দক্ষিণ সাইড, হাতের ডানে হচ্ছে, বলেন হাতের ডানে কি হবে? পূর্ব হাতের ডানে সাইড পূর্ব ম্যাম। সাইড এবং হাতের বামে পশ্চিম। হ্যাঁ, পশ্চিম সাইড। হলো ভারতের, এই যে এইটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব সাইড। বাংলাদেশের হা- ডান সাইডে যে অংশটা, বাংলাদেশের পূর্ব সাইডে ভারতের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উত্তর পূর্ব সাইড। তো উত্তর পূর্ব ভারতে এই ব্রহ্মপুত্র নদীটা অবস্থিত। আর এই ব্রহ্মপুত্র নদী হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী। এই যে মানে ব্রহ্মপুত্র নদীর নাম কিভাবে আসলো, এটা মূলত ওই যে তিনটা দেশ দিয়ে প্রবাহিত হয়েছে, তিনটা দেশের তিন নামে কিন্তু পরিচিত। ভারতের মানে হিন্দুদের যে পুরাণ, সে পুরাণে বর্ণিত আছে যে ঋষি শান্তনুর স্ত্রী ব্রহ্মদেবের আশীর্বাদে, মানে ওই যে মানে ঋষি শান্তনুর স্ত্রী এবং ঋষি শান্তনু দীর্ঘদিন এরা হচ্ছে যে মানে সন্তান লাভ করেছিল না। হ্যাঁ, তো ব্রহ্মদেবের আশীর্বাদে তারা সন্তান লাভ করে এবং সন্তান জন্ম দেন। ব্রহ্মদেবতার নাম অনুসারে সেই পুত্রের নাম রাখেন তারা হচ্ছে ব্রহ্মপুত্র, এবং এই শিশুটি জলের আকার ধারণ করে। মানে এটা নিয়ে আলোচনা করলে অনেক, মানে এটা হচ্ছে যে মানে তারা এই নদীটাকে তাদের সন্তান রূপে পেয়েছিল। তো সেই কারণেই এই নদীটার নাম রেখেছিল হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, মানে আগে তো হচ্ছে যে মানে ওই যে কি বলবো, যে পুরাণে মানে আহ পুরাণ, যদি আপনারা পুরাণের গল্প টল্প পড়েন, এবং আগে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে মানে দেবতা, দেবী দেবতা এদের হচ্ছে যে মানে সন্তানরা বিভিন্ন রূপে থাকতে পারে। তো তাদের সন্তান হচ্ছে তারা পেয়েছিল হচ্ছে এই যে মানে জলের আকার মানে জলের রূপ ধারণ করেছিল। তো তারা এই ব্রহ্মদেবের নাম অনুসারে এই নদীটার নাম রেখেছিল হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে। মানে একটা দেবী একটা দেবতা, এরা দীর্ঘদিন সন্তান লাভ করেনি। তো তাদেরকে আশীর্বাদ করেছিল হচ্ছে ব্রহ্মদেব। সেই আশীর্বাদের কারণে তারা সন্তান লাভ করেছিল জলের আকারে, মানে এই নদীটাই তারা সন্তান রূপে পেয়েছিল। এই কারণে ওই দেবতার নাম অনুসারে এর নাম রেখেছিল হচ্ছে ব্রহ্মপুত্র। তো আগে বলেছি যে এই নদীটা হচ্ছে তিনটা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, চীন, ভারত এবং বাংলাদেশ। তো চীনে এবার চলে যায়, ভারতের অংশটা আমরা দেখলাম, এবার চীনে এই যে এই জায়গাটাতে হাতের বাম সাইডে এই জায়গাটাতে হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল। এটা কিন্তু প্রশ্নে আসে যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়। আমি আপনাদের সামনে এই চিত্রটা রেখেছি বলে বাংলাদেশের বাইরে ব্রহ্মপুত্র নদী আসলে কত বড় এটা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ কিন্তু ঢুকে অনেক অল্প একটা জায়গা, কিন্তু অনেক বড় একটা জায়গা হচ্ছে এই যে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এবং তার থেকেও বড় একটা অংশ হচ্ছে চীনের মধ্যে আছে। আমি যখন নিজে পড়তাম আহ স্কুলে, যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়, তো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের পাহাড়ে। তো এটা ভাবতাম যে বাংলাদেশের এই যে উত্তর সাইডের কোনো একটা জায়গায়, মানে সরাসরি এইরকম হয়তো কোনো একটা জায়গায় উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশে এভাবে সরাসরি ভাবে চলে এসেছে, এটাই মনে করতাম। কিন্তু পরে যখন আমি মানচিত্র দেখলাম, তখন দেখলাম যে আসলে এইভাবে কোনো নদী মানে ব্রহ্মপুত্র নদীটা এভাবে সরাসরি ওপর থেকে নিচে চলে আসেনি। এটার একটা সব থেকে বড় কারণ হচ্ছে যে চীন এবং ভারতের যে বর্ডার লাইন,
ঠিক আছে, চীন এবং ভারতের যে বর্ডার লাইন, এখানে কিন্তু পুরাটাই হচ্ছে এই যে লেখা আছে, দেখেন যে হিমালয়ান মাউন্টেন, মানে পুরাটাই হচ্ছে মাউন্টেন রেঞ্জ। যে যদি পাহাড় থাকে তাহলে পাহাড়ের ওপর দিয়ে বা পাহাড়ের ভেতর দিয়ে তো নদী আসা সম্ভব নয়। তো এটা যেহেতু পুরাটাই হচ্ছে পাহাড়, তাই এই পাহাড়ের ভেতর দিয়ে এভাবে নদীটা প্রবেশ করেনি। পাহাড়ের ওই দিক দিয়ে চীনে এটা উত্তর দিকে প্রবাহিত হয়েছে, মানে উত্তর সাইড দিয়ে চীনের হচ্ছে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর এই জায়গাটাতে যখন পাহাড়টা শেষ হয়েছে, মানে হিমালয় পর্বতমালা শেষ হয়েছে, তখন হচ্ছে ভারতে প্রবেশ করেছে। ভারতে যে জায়গাতে প্রবেশ করেছে এই জায়গার নাম হচ্ছে অরুণাচল। এই যে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের এই জায়গাটা দিয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতে অরুণাচল প্রবেশে প্রথমে প্রবেশ করেছে, তারপরে আসামে ঢুকেছে। ভারতের আসাম হচ্ছে আসাম রাজ্য এটা। আমি সব সময় মানচিত্রের কথা বলি, যে মানচিত্র দেখে দেখে পড়তে হবে, এটার কারণে যে ভারতের এই যে অঞ্চলটাই, উত্তর পূর্ব অঞ্চলে কি কি রাজ্য আছে এগুলো যদি আমরা না জানি, তাহলে অনেক কিছু পড়ার সময় আমাদের অসুবিধা হবে। এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা আসাম প্রদেশ, এটা নাগাল্যান্ড, মেঘালয় হচ্ছে একেবারে বাংলাদেশের সীমানা বরাবর হচ্ছে মেঘালয় রয়েছে। তো আমরা কি দেখলাম, যে এই যে ব্রহ্মপুত্র নদীটা ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করেছে, তারপরে আসামে ঢুকেছে, আসামে দীর্ঘ পথ অতিক্রম করার পরে মেঘালয়ের কিছুটা অংশ দিয়ে বাংলাদেশে এই যে এই জায়গাটা হচ্ছে কুড়িগ্রাম, কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এইটা হচ্ছে দীর্ঘ পথ হচ্ছে পাড়ি দিয়ে আসা ব্রহ্মপুত্র নদের। তো বলছি আগে শুরুর এই জায়গাটার কথা বলছিলাম, যে চীনের তিব্বতের এই এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে মানসরোবর। মানসরোবর, সরোবর। আমরা যেমন ভারতের দেখলাম অরুণাচল প্রদেশ, আসাম প্রদেশ, চীনের এই অঞ্চলটা হচ্ছে তিব্বত প্রদেশ, এই যে লেখা আছে তিব্বত প্রদেশ। এটা মূলত একটা উঁচু জায়গা, তিব্বত মালভূমি, মালভূমি সমভূমি থেকে একটু হাইটে উচ্চতা হয়। তো যেহেতু উঁচু জায়গা, স্বাভাবিকভাবেই উঁচু জায়গায় নদী হচ্ছে উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে আসবে। তো উঁচু থেকে এই এই যে ভারতে এখানে চলে এসেছে, তারপরে আরো হচ্ছে নিম্নভূমি হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। তো উৎপত্তি হয়েছে কোথায়, যে তিব্বতের মানসরোবর নামে একটা জায়গায়। এই মানসরোবর এখানে হচ্ছে একটা হিমবাহ আছে, এই হিমবাহর পানি আহ আহ, পানিগুলো মানে হিমবাহ তো হয় পর্বতে। হিমবাহ কি কি কেউ কেউ বলতে পারবেন যে হিমবাহ কি, কাকে হিমবাহ বলে? বেশিরভাগ নদী হচ্ছে হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে। হিমবাহ মূলত হচ্ছে একটা বৃহৎ বরফ স্তূপকে বোঝায়, যা বছরের পর বছর ধরে মানে জমে শক্ত বরফে পরিণত হয়। তারপরে তাপমাত্রার কারণে এটা একটা সময় হচ্ছে গলতে শুরু করে, যখন তাপমাত্রা বৃদ্ধির ফলে গলতে শুরু করে তখন পাহাড় বেয়ে নিচের দিকে পানি ঝর্ণার আকারে নেমে আসে। এটাকে বলা হয় হচ্ছে মূলত হিমবাহ, মানে বরফ গলা নদী, যেটা পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নেমে আসে, যে ঝর্ণা দেখি না আমরা, এটাকে বলা হচ্ছে হিমবাহ। তো এই মানসরোবরও এই জায়গাটার একটা হিমবাহ থেকে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। আর এটা কোথায়, চীনের তিব্বতে। তাহলে তিব্বতের মানসরোবর থেকে হচ্ছে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। আমি ক্লাসের শেষে জিজ্ঞাসা করব যে ব্রহ্মপুত্র নদের উৎপত্তিটা কোথায়। এই যে এখানে, এটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে মানসরোবর, আর এটা হচ্ছে চীনের তিব্বতে। এই প্রশ্নটা কত মানে কতবার এসছে হিসাব নাই। যখন প্রশ্ন অ্যানালাইসিস করব দেখবো যে এই প্রশ্নটা বারবার আসে, যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়। যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল হচ্ছে চীনের মানসরোবরে, চীনের তিব্বতের মানসরোবরে। আর চীনে এত দীর্ঘ পথ অতিক্রম করার কারণটা বললাম, সেটা হচ্ছে যে এই যে বিশাল যে এই যে হিমালয় পর্বতমালা, এই হিমালয় পর্বতমালার ওই সাইডে যেহেতু উৎপত্তিটা হচ্ছে ওই সাইডে হয়েছে, তো হিমালয় পুরা পাহাড়টা অতিক্রম করতে হয়েছে এই চীনের এই তিব্বতের পাশ দিয়ে। এরপরে যখন পর্বতমালা শেষ হয়েছে,
তখন অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। এরপরে আসামের পুরাটা আসাম পাড়ি দিয়ে দেওয়ার পরে বাংলাদেশের কুড়িগ্রামে, এই যে এখান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই ব্রহ্মপুত্র আমরা দেখতে পাচ্ছি যে একটা অনেক বড় নদী। এটার সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার। কত কিলোমিটার? 2900 কিলোমিটার। আপনারা নোট করে রাখবেন কিন্তু এই জিনিসগুলা। যেহেতু আমরা বললাম যে বাংলাদেশ, ভারত এবং চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে এই যে 2900 কিলোমিটার, এই পথটা হচ্ছে তিনটা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে হচ্ছে চায়নাতে হচ্ছে 1500 কিলোমিটার, ইন্ডিয়াতে 850 কিলোমিটার, এবং বাংলাদেশে 550 কিলোমিটার। যে 1900 কিলোমিটারের মধ্যে 1500 কিলোমিটারই এই দীর্ঘ পথটা অতিক্রম করেছে, চায়নার তিব্বত অংশে রয়েছে। ইন্ডিয়াতে আছে হচ্ছে 850, এবং বাংলাদেশে হচ্ছে 550 কিলোমিটার। হ্যাঁ, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে ব্রহ্মপুত্র নদীর কথা বললাম, এই নদীটা এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত, মোহনা বলতে যে যখন এটা সমুদ্রের সাথে মানে সমুদ্রে পতিত হয় ওই জায়গাটাকে বোঝায়। যে এটা হচ্ছে সমুদ্র, এই জায়গাটাতে এসে পতিত হয়েছে, এটা হচ্ছে মোহনা। এই মোহনা পর্যন্ত বিভিন্ন নামে পরিচিত। যে দীর্ঘ একটা পথ অতিক্রম করার সময় এই ব্রহ্মপুত্র নদীটা বিভিন্ন নামে পরিচিত ছিল। যখন চীন অতিক্রম করেছে, মানে চীনের তিব্বত, এই যে এই জায়গাটা যখন অতিক্রম করেছে, তখন একটা নাম ছিল। এই নামটা হচ্ছে যখন চায়নাতে ছিল, তখন এর নাম ছিল সাংপো নদী। সাংপো নদী। এরপরে যখন ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করলো, এই যে এই জায়গায় যখন প্রবেশ করলো, তখন এই নদীর নাম ছিল দিহং। ইন্ডিয়াতে প্রবেশ করলো, তখন এর নাম ছিল দিহং। এরপরে যখন আসামে প্রবেশ করেছে, এই যে আসাম বলতে এই যে এই জায়গা দিয়ে আসামে প্রবেশ করলো, এই যে আসাম প্রদেশে যখন প্রবেশ করলো, তখন এর নাম ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। আবার বাংলাদেশে এই ব্রহ্মপুত্র নাম নিয়ে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করার সময় এর নাম পরিবর্তন হয়নি, বাংলাদেশেও ব্রহ্মপুত্র। তাহলে চায়নাতে এর নাম কি? চায়নাতে হচ্ছে সাংপো নদী। ইন্ডিয়াতে প্রবেশ করে দিহং নামে। আসামে যখন প্রবেশ করে তখন এর নাম ব্রহ্মপুত্র হয়, এবং ব্রহ্মপুত্র নামেই হচ্ছে বাংলাদেশে প্রবেশ করে। এরপরেও কিন্তু আবার বাংলাদেশে হচ্ছে নাম পরিবর্তন হয়, ওটা পরে দেখবো। এই ব্রহ্মপুত্র নদীটা যখন চীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে চীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমি যখন যে অঞ্চলটার কথা বলছি, আপনারা কি মানচিত্রে ইন্ডিকেট করতে পারছেন যে আসলে কোন জায়গাটা বলছি? চীন দেশ মানে এই এতটুকু থেকে এতটুকু। কেউ একজন বলেন যে আমি যখন চীনের মধ্যে বলছি তখন ওই অঞ্চলটার দিকে ইন্ডিকেট করতে পারছেন কিনা। যখন আমি ইন্ডিয়ার কথা বলছি, যে অরুণাচল প্রদেশে প্রবেশ করলো, মানচিত্রে বুঝতে পারছেন কিনা ওই জায়গাটা? জি ম্যাম। বুঝতে পারছেন? যে আমি এখন জি বললাম ম্যাম। যে ব্রহ্মপুত্র নদীটা চীন দেশের উপর দিয়ে যখন প্রবাহিত হয়েছে, মানে এই যে এখানে উৎপত্তি স্থল মানসরোবর থেকে এই যে এই জায়গা পর্যন্ত, হ্যাঁ, যখন যখন প্রবাহিত হয়েছে তখন প্রায় পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। পূর্ব দিকে আমি বললাম না যে এই দিক পূর্ব? তাহলে ঠিক বললাম আমি যে উৎপত্তি। আচ্ছা, সরি, এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো আপনারা শব্দ শুনেছেন কিনা, বিদ্যুৎ অনেক জোরে আশেপাশে কোনো একটা জায়গায় হয়তো পড়লো। আচ্ছা, ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। এটা হচ্ছে যে কি বলতেছিলাম, যে পূর্ব দিকে যখন
চীনের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, উৎপত্তি স্থল থেকে এটা প্রবাহিত হয়ে গেছে এই যে এই সাইডে পূর্ব দিকে। এটা প্রবাহিত হয়েছে পূর্ব দিকে, যে আমাদের হাতের ডান সাইড হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এর প্রধান কারণ তো আমি বলেছিলাম যে এই নদীটা যখন চায়নাতে ছিল, তিব্বতে ছিল, তখন এর মাঝে ছিল পর্বতমালা, হিমালয় পর্বতমালা। এটার কারণে এই ঘটনাটা ঘটেছে। যদি পর্বতমালা না থাকতো বা পর্বতমালার মাঝে কোনো জায়গা পেত, তাহলে অবশ্যই এটা পূর্ব দিকে প্রবাহিত না হয়ে যদি এই জায়গাটাতেই জায়গা পেত, তাহলে দেখা যেত যে এই নদীটা এখান দিয়ে এখান থেকে আসার পরে এখান দিয়ে এই যে ইন্ডিয়াতে, ইন্ডিয়া সিকিমে প্রবেশ করলো এবং বাংলাদেশে হয়তো প্রবেশ করে যেতে পারতো, এরকম ঘটনা ঘটতো। কিন্তু সেরকম যেহেতু জায়গা পাইনি, এটা যতদূর সম্ভব হয়েছে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এরপরে ভারতে প্রবেশ করেছে। ভারতে যখন প্রবেশ করে তখন এই যে এটা প্রথমে কিন্তু অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। এই অরুণাচলে প্রবেশ করার পর এই জায়গাটাতে, এগুলো আমাদের জানা জরুরি না, এখানে এই যে দুইটা ওদের আরো ছোট ছোট নদী ছিল, এই নদীগুলো এখানে মিলিত হয়েছে। এগুলো যেহেতু আমাদের পড়া আলোচনার জন্য গুরুত্বপূর্ণ না, প্রশ্ন না, এগুলো আমি আলোচনাও করছি না। সরাসরি চলে যাচ্ছে আমি যে আসাম প্রদেশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখন বাংলাদেশ অংশটা আমি আলোচনা করব। তার আগে আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম, এখান থেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনারা হচ্ছে বলবেন যে আপনাদের মনে আছে কিনা। এই যে আমি বললাম যে ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্রের নদের উৎপত্তি স্থল, এই উৎপত্তি স্থলটা কোথায় বলেন? চীনের তিব্বতের ইন্ডিয়ান মহাসড়ক। চায়নার মানসরোবরতে। চায়নার মানসরোবরে। আর কোন প্রদেশ চায়নার? হ্যাঁ, প্রশ্নে আসে কিন্তু উত্তরে লেখা থাকে তিব্বতের মানসরোবর। এরপরে এটা কোন দিকে, চায়নার কোন দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম দিকে না পূর্ব পূর্ব দিকে? হুম, পূর্ব দিকে ম্যাম। সর্বমোট কত কিলোমিটার এই ব্রহ্মপুত্র নদীটা প্রবাহিত হয়েছে? ম্যাম 2900 কিলোমিটার। 2900 কিলোমিটার। হুম। বাংলাদেশ অংশ কতটুকু আছে? 550 কিলোমিটার। 500, 550 কিলোমিটার। হ্যাঁ 550 কিলোমিটার। হ্যাঁ, বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? আহ, বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? ম্যাম কুড়িগ্রাম। কেউ বলতে পারবে না? আমার যতদূর মনে পড়ে, এর গত ক্লাসে যখন আমি পড়াচ্ছিলাম তখন সবাইকে একটা আমি টাস্ক দিয়েছিলাম। বাংলাদেশের হচ্ছে উত্তরের এই যে এই জায়গাটা হচ্ছে রংপুর। এই রংপুরে যে জেলাগুলা রয়েছে, 8টা জেলা আছে, এই 8টা জেলা বাসায় একটু উম, দেখা এবং ড্র একে করতে দেখা। বলছি। কারণ এই যে বাংলাদেশের যদি জেলাগুলো আমরা ভালোভাবে না দেখি যে কোন জায়গায় কোন জেলা, তাহলে আমরা যখন সীমানা পড়বো, সীমান্তবর্তী জেলা পড়বো, এরপরে এখন যে নদী পড়ছে, নদী কোন জেলা দিয়ে প্রবেশ করেছে। আবার অনেকগুলা নদী আছে বাংলাদেশের, একটা জেলা দিয়ে প্রবেশ করে আর একটা জেলা দিয়ে বের হয়ে কিন্তু আবার বাংলাদেশে যায়, কি সরি ইন্ডিয়াতে প্রবেশ করে, ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে প্রবেশ করে। তো এই সব বিভিন্ন কারণে কিন্তু আমাদের জেলাগুলা কোন বিভাগে কতটা জেলা আছে এবং জেলাগুলার অবস্থান সম্পর্কে জানাটা খুবই জরুরি। মানে এখন একটা আমরা ব্রহ্মপুত্র নদী পড়ছে, ব্রহ্মপুত্র নদীটা একটা জেলা দিয়ে প্রবেশ করেছে। যখন পদ্মা নদী পড়বো, পদ্মা নদী একটা জেলা দিয়ে প্রবেশ করেছে। প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থলে হচ্ছে ভারত অথবা চীনের কোনো একটা জায়গা। তো যেহেতু ভারতে উৎপত্তি অথবা চীনে উৎপত্তি, সুতরাং ভারত দিয়ে বাংলাদেশে যখন প্রবেশ করবে কোনো না কোনো জেলা দিয়ে কিন্তু প্রবেশ করবে। আমি একটা জেলার নাম বললাম, কিন্তু বাংলাদেশের কোন জায়গায় সেই জেলাটা, উত্তর দিকে না পূর্ব দিকে, আহ এই জিনিসটা যদি আমরা বুঝতে না পারি, মাথার ভিতরে চিন্তা করলে না দেখতে পাই ওই ছবিটা, তাহলে কিন্তু প্রিপারেশন ভালো হবে না। প্রত্যেকটা ক্যান্ডিডেটের বাসায় একটা আন্তর্জাতিকের ম্যাপ থাকতে হবে এবং বাংলাদেশের ম্যাপ থাকতে হবে। একটা তো থাকতেই হবে, একাধিক থাকলে খুবই ভালো। কিন্তু সেই ম্যাপটা দেয়ালে থাকলে হবে না। যদি আপনাদের দেয়ালে টাঙানোর ইচ্ছা থাকে তাহলে দুইটা করে কিনবেন।
এই যে ভাঁজ করা ম্যাপ গুলা পাওয়া যায়, ওগুলা কিনে হাতে কলমে দাগিয়ে দাগিয়ে টেবিলের উপরে নিয়ে পড়তে হবে। দেয়ালে রাখলে খুব বেশি পড়া হয় না। আমি যে কথাটা বললাম, যখন আপনারা পড়বেন দেখবেন দেয়ালে থাকলে তাকিয়ে তাকিয়ে দেখায় হয়, ভালো করে পড়া হয় না। টেবিলে রাখতে হবে ম্যাপ। ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম। কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ অংশটা এখন আমি আলোচনা করবো, সেটা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে। এটাও একটা প্রশ্নের উত্তর, যে বাংলাদেশের কোন জেলা দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করেছে? কুড়িগ্রাম জেলা দিয়ে। তো বাংলাদেশে প্রবেশ করার পরে বোঝানোর জন্য অন্য একটা মানচিত্র লাগবে। আহ ব্রহ্মপুত্র নদীর, হ্যাঁ, এটা দিলেও হবে। এই যে ব্রহ্মপুত্র লেখা আছে, এটা ব্রহ্মপুত্র যে এখানে প্রবেশ করেছে, এই এই জায়গাটার নাম হচ্ছে কুড়িগ্রাম। এখন তো বড় মানচিত্রটা আমাদের নাই, শুধু বাংলাদেশের। আমি কি মনে করতাম যে ব্রহ্মপুত্র নদী হয়তো ওপর থেকে কোনো একটা জায়গা দিয়ে, হ্যাঁ, উপরের কোনো একটা জায়গা দিয়ে সরাসরি এসে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু আসলে আমরা কি দেখলাম, যে চীনে একটা লম্বা পথ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতের প্রথমে অরুণাচল প্রদেশে, তারপর আসাম প্রদেশের ভিতর দিয়ে এসে আসাম এবং মেঘালয়ের কাছে এই যে এই জায়গাটা কুড়িগ্রামে বাংলাদেশে প্রবেশ করেছে, এরকম চিত্রটা। এই যে কুড়িগ্রামে প্রবেশ করেছে, প্রবেশ করার পরেই এখানে দেখতে পাচ্ছি আরেকটা নদী এসে সংযুক্ত হয়েছে ব্রহ্মপুত্র নদীর সাথে। এই নদীটার নাম আমরা কি দেখতে পাচ্ছি? তিস্তা নদী। তো ছোট কোনো একটা নদীর প্রবাহ যদি বড় কোনো নদীতে সংযুক্ত হয়, তখন সেটাকে কি নদী বলা হয়? উপনদী না শাখা নদী? মূল নদীর সাথে যখন উপরের সাইড থেকে কোনো একটা নদী এসে মূল নদীতে পতিত হয়, তখন তাকে উপনদী বলে না শাখা নদী বলে? নাম হচ্ছে উপনদী। আর শাখা নদী? নাম নিচ দিয়ে হচ্ছে প্রবাহিত হয়। হ্যাঁ, মূল নদী থেকে নতুন কোনো নদীর, যখন ছোট কোনো নদীর সৃষ্টি হয়, মানে মূল নদী থেকে পানি নেয় যেই, সেটা হচ্ছে শাখা নদী। এবং মূল নদীকে যে পানি দেয় সেটা হচ্ছে উপনদী। উপনদী। যে এখানে যে তিস্তা নদীটা আমরা দেখতে পাচ্ছি, এই তিস্তা নদীটা মূল নদী থেকে, এই যে মূল যে নদী, এই নদী থেকে পানি নিচ্ছে না পানি দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, যে উপরের সাইড থেকে তিস্তা নদী এসে এখানে মিলিত হয়েছে না? তো তিস্তা নদী হুম। যেহেতু উপরের সাইড থেকে এসে ব্রহ্মপুত্র নদীতে এসেছে, তো তিস্তা নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী, তাই না? উপ উপনদী উপর দিয়ে আসছে। উপনদী। কি? আচ্ছা, হ্যাঁ, আপনারা যেহেতু বলছেন তাহলে অবশ্যই উপনদী। তাহলে উপনদীটা মনে রাখবেন, যে উপনদী হচ্ছে মূল নদীর উপর সাইড থেকে আসবে, মানে কোনো একটা নদী এসে মূল নদীতে পতিত হবে, তাহলে সেটা হবে হচ্ছে উপনদী। উপনদী মূল নদীকে পানি দেয়, এবং এই নদীটা অবশ্যই ছোট একটা নদী হবে। আহ মানে একটা নদীতে যে একটা মূল নদীতে যে একটা উপনদী এসে পানি দিবে এরকম না, উপর সাইড থেকে অসংখ্য নদী আসতে পারে। ঠিক আছে? একটা মূল নদীর উপনদী অনেক হতে পারে, আবার শাখা নদীও অনেক হতে পারে। যে এই যে এইভাবে একটা মূল নদী প্রবাহিত হয়েছে, এখানে একটা শাখা নদী, এখানে অনেক লম্বা পথ দিয়ে এখানে একটা এসেছে, এই দিক থেকে একটা আসতে পারে এভাবে। আবার এগুলো হচ্ছে উপরের সাইডের গুলো উপনদী। আবার শাখা নদী থেকে ছোট ছোট কিছু নদীতে পানি যেতে পারে, দিয়ে নদী হতে পারে, এইরকম করে একটা আসলো এইদিকে, এইদিকে, এইরকম। যতগুলা ছোট ছোট নদীতে ওই মূল নদী পানি দিবে, সবগুলাই হবে আবার তার শাখা নদী। ওপরে হচ্ছে উপনদী, নিচের গুলা শাখা নদী। তাহলে তিস্তা হচ্ছে, আমরা তিস্তায় আছি, যে তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্রের একটা শাখা নদী পেলাম। এখন এই যে তিস্তা এবং ব্রহ্মপুত্র কোনো একটা জায়গায় তো মিলিত হয়েছে, তাই না? যে তিস্তা নদী এবং
তিস্তা এবং ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যে জায়গাটায় মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে চিলমারি। কি নাম? চিলমারি। এটা অনেক গুরুত্বপূর্ণ না, কিন্তু কখনো কখনো চলে আসে এই জায়গাটার নাম, যে তিস্তা এবং ব্রহ্মপুত্র কোন জায়গায় মিলিত হয়েছে, মানে তিস্তা নদী এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে চিলমারি এই জায়গায়। এইটা একটা। এরপরে দেওয়ানগঞ্জ নামে একটা জায়গা আছে, আরেকটু পরে তিস্তা নদী যেখানে মিলিত হয়েছে ওইটার পরে এই জায়গাটায় এসে, এই যে আমরা যমুনা দেখতে পাচ্ছি না, ওই নদীটাই কিন্তু এইদিকে চলে এসেছে। এই যে যমুনা, এখানে যমুনা লেখা আছে কিন্তু, যে একটা নদী আবার কিছু দূর যাওয়ার পরে নতুন একটা নাম ধারণ করেছে। ওপরে যেমন এখানে সাংপো ছিল, ভারতে প্রবেশ করার পর দিহং, তারপরে ব্রহ্মপুত্র, বাংলাদেশে ব্রহ্মপুত্র নাম নিয়ে এসেছে। এরপরে এই জায়গাটায় এসে ব্রহ্মপুত্র নদী দুই ভাগে ভাগ হয়ে গেছে। মূল ধারাটা যেটা এই দিকে এসেছে, এই জায়গাটা হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ। জায়গাটার নাম কি? জামালপুরের দেওয়ানগঞ্জ। এই জায়গাটা জামালপুর, জামালপুরের দেওয়ানগঞ্জ। এখানে এসে মূল যে ধারাটা সেটা যমুনার নাম, এবং আরেকটা হচ্ছে পূর্ব দিকে চলে গেছে, এই যে ছোট একটা ধারা, এটাকে বলা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। এখানে এসে দুইটা ধারার সৃষ্টি হয়েছে। 1787 সাল, এই সালটা গুরুত্বপূর্ণ। 1787 সাল, এটা কিন্তু প্রশ্নে আসে এই সালটা কি। এই সময় একটা ঘটনা ঘটেছিল, একটা ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের ফলে এই যে নদীর যে তলদেশ, এই তলদেশের এখানটা পরিবর্তন হয়ে গেছিল। যে পরিবর্তন হওয়ার কারণে দুইটা ধারায় প্রবাহিত হতে শুরু করে ব্রহ্মপুত্র। একটা হচ্ছে প্রায় মানে অল্প পানির ধারা নিয়ে এই যে এইদিকে ব্রহ্মপুত্র নদীটা আসে, এটার নাম দেয় পুরাতন ব্রহ্মপুত্র। এবং মূল ধারাটা যমুনার দিকে চলে আসে। যমুনা যখন আমরা পড়বো তখন দেখবো যমুনা আসলে একটা খাল ছিল প্রথমে, প্রথমে কিন্তু নদী ছিল না। কিন্তু এই ভূমিকম্পটা, এই 1787 সালের ভূমিকম্পটা অনেক প্রভাব ফেলে এই যমুনা নদীতে। যে এর ফলে মূল ধারাটাই কিন্তু এই যে জোনাই যে খাল ছিল সেই খালের দিকে প্রবাহিত হতে শুরু করে। তখন এই খাল পরবর্তীতে বাংলাদেশের বৃহৎ একটা নদীতে পরিণত হয়। ঠিক আছে? যে এই যে যমুনার পূর্বের নাম, এই প্রশ্ন কিন্তু আসে, মানে প্রত্যেকটা নদীর পূর্বের কোনো নাম আছে। এখন মানে নতুন নাম পুরাতন নাম নিয়ে একটা চার্ট আমাদের পড়তে হবে। তো যমুনা যখন পড়বো, যমুনার কিন্তু পুরাতন নাম হচ্ছে জোনাই খাল। এটাও প্রশ্নে আসে যে যমুনার পুরাতন নাম হচ্ছে জোনাই খাল। কিসের জন্য খাল ছিল? এই যে আগে কিন্তু এটা খালি ছিল, কিন্তু এই ভূমিকম্পটার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে মূল ধারাটাই এই খালের দিকে প্রবাহিত হতে শুরু করে। তাহলে কুড়িগ্রামে প্রবেশ করলো, প্রবেশ করার পরে চিলমারিতে তিস্তার সাথে মিলিত হলো, এরপরে আরেকটু প্রবাহিত হওয়ার পর দেওয়ানগঞ্জের কাছে দুইটা ধারায় প্রবাহিত হয়েছে, একটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্রের এই দিকে আর একটা হচ্ছে যমুনার দিকে। পুরাতন ধারাটা হচ্ছে ময়মনসিংহ শহরের পাশ দিয়ে ভৈরব এবং মানে ভৈরব হয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। আমরা দেখবো, যেটা বললাম যে এ- এই অঞ্চলটা কিন্তু ময়মনসিংহ অঞ্চল, এই অঞ্চলটা ময়মনসিংহ অঞ্চল। এই যে বারবার আমি মানচিত্রের কথা বলি কিসের জন্য, যে এই জায়গাটা যে আসলে ময়মনসিংহ অঞ্চল, এটা বাংলাদেশের মানচিত্রের কোন সাইডে কি আছে এটা না জানলে আমরা কিন্তু বুঝবো না। তো ময়মনসিংহের ভৈরব দিয়ে এই নদীটা এখান থেকে এসে এই জায়গাটায় শেষ হয়েছে। এই জায়গাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘনা, এই যে এখানে যে মূল নদী এটা মেঘনা, তাহলে মেঘনার সাথে এসে কিন্তু এখানে এই পুরাতন ব্রহ্মপুত্রটা মিলিত হয়েছে। এটা একটা ধারা। আর আরেকটা এখানে ব্রহ্মপুত্রের আরেকটা ধারা যমুনা নাম ধারণ করেছিল, এই যমুনা নাম নিয়ে এখান পর্যন্ত এসেছে। এই যে এই জায়গাটা আবার আরেকটা নদী আছে, পদ্মা নদী, যে নিচ দিয়ে এটা, হ্যাঁ, পদ্মার সাথে। তাহলে ব্রহ্মপুত্রের দুইটা যে ধারা ছিল, দুইটাই হচ্ছে দুইটা অন্য কোনো নদীর সাথে মিলিত হয়েছে, একটা হচ্ছে পদ্মার সাথে,
এখান থেকে পদ্মা এসেছে, এখান থেকে যমুনা এসেছে, এই দুই নদীর মিলিতস্থল নতুন যে ধারা তৈরি করেছে সেটাও পদ্মা নাম দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। এরপরে আগে যেটা দেখেছিলাম আমরা ব্রহ্মপুত্রের, যে ব্রহ্মপুত্রের এই ধারাটা এখানে এসে মেঘনার সাথে মিলিত হলো এবং মেঘনা নাম নিয়ে এই দিকে কিন্তু অগ্রসর হয়েছে। এই যে মেঘনা, কারণ এইদিকে পদ্মা, এই দিকের মেঘনা, এই জায়গাটা এসে এই পদ্মা মেঘনার মিলিত স্থল এবং মেঘনা নাম নিয়ে নিচের দিকে যে এরপরে হচ্ছে এই যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মেঘনা নাম নিয়ে। আমাদের মূল যে মানে নদীগুলো সবগুলো একসাথেই কিন্তু দেখতে পেলাম, যে ব্রহ্মপুত্র নদী এদিকে এসে মেঘনায় এবং যমুনা এসে পদ্মায়, এবং পদ্মাটা এসে মিলিত হয়েছে এই জায়গায়, মেঘনা এসেছে এই সাইড থেকে। এবং পদ্মা মেঘনার দুইটা মানে মিলিত নদী যেটা প্রবাহিত হয়েছে, পদ্মা নাম নিয়ে কিন্তু আর প্রবাহিত হয়নি, মেঘনা নাম নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। এখন অনেকগুলো পয়েন্ট পেলাম আমরা, যে এখানে একটা জায়গা দুইটা নদী, এখানে দুইটা নদী, এখানে দুইটা নদী, আবার এখানে দুইটা নদী। এই যে দুইটা নদী একসাথে, দুই প্রবাহ একসাথে হয়, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে যে পদ্মা এবং যমুনা কোন জায়গায় একসাথে হয়েছে, মেঘনা এবং পদ্মা কোন জায়গায় একসাথে হয়েছে, এরপরে ব্রহ্মপুত্র মেঘনার সাথে এসে কোথায় মিলিত হয়েছে। ঠিক আছে, এই জায়গা এগুলোও কিন্তু একটা চার্ট করে নিতে হবে। এই যে যেমন বললাম তিস্তা প্লাস ব্রহ্মপুত্র, ওই রকম পদ্মা, পদ্মা, যমুনা, এগুলো যে কোনো বইয়ে থাকবে, কিন্তু যখন আপনারা ম্যাপটা নিয়ে নিজেরা নিজেরা নোট করবেন তখন হচ্ছে আপনাদের খুব ভালোভাবে মনে থাকবে এগুলো। ব্রহ্মপুত্র নদীর কিছু শাখা নদী রয়েছে, এই ছবিটায় নাই দেয়া। তো এই শাখা নদী আছে, সে শাখা নদীর নাম হচ্ছে শীতলক্ষ্যা, তারপরে হচ্ছে একটা তো দেখলাম যে যমুনা, মানে ব্রহ্মপুত্র থেকেই তো যমুনার সৃষ্টি হয়েছে, এই জন্য যমুনাও একটা হচ্ছে শাখা নদী। এরপরে বংশী, শ্রীকালী নামে একটা নদী আছে, বানার নামে একটা নদী আছে। আহ তো এটার আবার একটা হচ্ছে যে মানে এগুলো মনে রাখার জন্য কিছু ছোট ছোট টিপস মানে শর্ট টেকনিক আছে। এই টেকনিক গুলা যদি আপনারা মনে করেন যে দিলে ভালো হয়, তাহলে আমি হচ্ছে যে একটা দিয়ে দেখি, একটা আমি লিখি, যে আপনাদের যদি সুবিধা হয় তাহলে আমি এভাবে দিয়ে দেওয়ার দেন। চেষ্টা করবো। যদিও আমি কখনো ওইভাবে পড়িনি, আমার মানে কোনো শর্ট টেকনিক পড়তে ভালো লাগে না। এটা হচ্ছে সাথী। শীতকালে যমুনায় বংশী বানাই, বাজাই না কেন, বানাই। যে সাথী শীতকালে যমুনায় বংশী বানাই, এই সাথী থেকে হচ্ছে সাতিয়া। সাতিয়া এটা কিন্তু একটা নদীর নাম, সাতিয়া। শীতকালে এইটা থেকে শীতলক্ষ্যা। যমুনা তো বুঝতেই পারছি যে যমুনা হবে, বংশীয় একটা নাম, বংশী নদী। আর এটা হচ্ছে বানার নদী, বানার। আর একটা আছে, সেটা হচ্ছে এই যে কাল, কাল থেকে হচ্ছে শ্রীকালী। হ্যাঁ, তো সাতিয়া, শীতলক্ষ্যা, শ্রীকালী, যমুনা, বংশী, বানার, এগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী।
এটা চাইলে কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে যে ছবি মানে লিখে নিতে পারেন যে সাথী শীতকালে যমুনায় বংশী বানায়, এটা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী এগুলা। এরপরে দেখাবো হচ্ছে উপনদীগুলা, ব্রহ্মপুত্রের উপনদী। যে গান আছে না, ওই গান থেকে এই লাইনটা নেয়া, মানে নিজের মতো করে বানানো, যে ধলার কুমার রে বুড়ি হইলাম তোর কারণে। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে ধলার থেকে হবে কিন্তু ধলেশ্বরী, আপনারা লিখে রাখতে পারেন, ধলার থেকে ধলেশ্বরী। এটার মূল গানটা কেউ বলতে পারবেন? এই যে ধলার কুমার রে বুড়ি হইলাম তোর কারণে, মানে গানের লাইন কোনটা? ধলার থেকে হচ্ছে ধলেশ্বরী, আর একটা হচ্ছে ধরলা। তাহলে ধলার এই জায়গায় হচ্ছে দুইটা, ধলেশ্বরী, ধরলা। এরপরে কুমার, কুমার থেকে হচ্ছে এই যে কুমার, কুমার নদী না, এটা হচ্ছে দুধ কুমার। মূল গানের লাইনটা কেউ পারবেন না? বুড়ি থেকে বুড়ি গঙ্গা। বুড়ি গঙ্গা। হুম, বুড়ি গঙ্গা। তোর থেকে এই জায়গায় হচ্ছে তিস্তা, তিস্তা। আর কারণে হচ্ছে করতোয়া। তাহলে কি পেলাম? ধলেশ্বরী, ধরলা, দুধকুমার, বুড়িগঙ্গা, তিস্তা, করতোয়া, এগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী, শাখা নদী, উপনদী। আমরা ব্রহ্মপুত্র থেকেই দেখেছিলাম যে যমুনা নদীর উৎপত্তি হয়েছে, এখান থেকে হচ্ছে যমুনা নদীর উৎপত্তি হয়েছে, এটা যে জামাল দেওয়ানগঞ্জ এই জায়গা থেকে। তো এই যমুনা কিন্তু বাংলাদেশের প্রধান যে কয়েকটা নদী আছে তার মধ্যে একটা, প্রধান যে তিনটা চারটা নদী তার ভিতরে অন্যতম একটা নদী হচ্ছে আমাদের এই যমুনা নদী। 1762 সাল, এই 1762 সালের আগে এই যমুনা নদীর মানে যমুনা নদী নামে কোনো অস্তিত্ব ছিল না। পূর্বে বলেছিলাম এটা একটা হচ্ছে খাল ছিল, এই খালের নাম ছিল হচ্ছে জোনাই, জোনাই খাল। যমুনা নদী নামে কোনো অস্তিত্ব ছিল না, এটা ছিল জোনাই খাল। 1762 সালের পূর্বে এটা ছিল জোনাই খাল ছিল। 1762 সালে পরে এটার গতিপথ পরিবর্তন হয়েছে, মানে কিছুটা পরিবর্তন হতে শুরু করে, এবং এই খাল দিয়ে পানি প্রবাহ প্রবাহ হতে থাকে। এবং 1787 সালে, হ্যাঁ, যে ওই যে ভূমিকম্প, ভূমিকম্পের ফলে আহ মানে এই যে তলদেশের পরিবর্তন হয় এবং সে বছর বন্যা হয়। এই বন্যার কারণে তিস্তা নদী থেকে কিন্তু একটা বড় স্রোত আসে এই ব্রহ্মপুত্র নদীতে, এবং ওই স্রোতটা সরাসরি যমুনাতে প্রবেশ করে, যে বড় একটা স্রোতের তৈরি হয় এবং এই যে যমুনা নদীটা তৈরি হয়।
আমি কিন্তু আপনাদের মনে থাকার জন্য এবং বোঝার জন্য অনেক ধীরে ধীরে পড়াচ্ছি আজকে। যে এই যে তিস্তা এসে ব্রহ্মপুত্র নদীর সাথে চিলমারিতে প্রবেশ করেছিল, আমরা আগেই দেখেছি ব্রহ্মপুত্র নদ পড়ার পড়ার সময়। তো এই যে তিস্তা থেকে একটা বড় পানির বা জলের প্রবাহ কিন্তু ব্রহ্মপুত্র নদীতে আসে। এইটা হচ্ছে যে এই সময় 1787 সালে একটা বড় বন্যার কারণে এই সময় বন্যা হলে তো পানির প্রবাহ আরো বেশি থাকবে। দিয়ে যেহেতু গতিপথের পরিবর্তন হয়েছিল ভূমিকম্পের কারণে, এই যে তিস্তা নদীর বড় পানির প্রবাহটা কোথায় চলে আসে, এই যে যমুনা নদী দিয়ে চলে জোনাই খালের মধ্যে দিয়ে প্রবেশ করে এটা একটা বড় নদীতে পরিণত হয়। খাল দিয়ে প্রবাহিত হয়ে মানে নদীতে হয় 1787 সালে বন্যার কারণে, মানে বন্যার পানি। ভূমিকম্প হলে গতিপথ পরিবর্তন হয়েছে, তলদেশের পরিবর্তন হয়েছে, কিন্তু তো পানি লাগবে, এই পানিটা বন্যার পানি থেকে এসেছিল। এই তিস্তা নদী থেকে বড় একটি স্রোতধারা যমুনা এসে যোগ দিয়েছিল। এভাবেই হচ্ছে জোনাই খাল ব্রহ্মপুত্র তিস্তার স্রোতধারা মিলে একটা মানে একটা বিশাল একটা নদীতে পরিণত হয় যমুনা। তিস্তা এবং ব্রহ্মপুত্রের স্রোতধারাটা এই যমুনা এসে প্রবেশ করে বিশাল একটা নদীর আবির্ভাব ঘটে। পূর্বে এটা তাহলে কি ছিল, জোনাই হচ্ছে যে যমুনার যদি পূর্ব নাম কি জিজ্ঞাসা করি তাহলে আপনারা বলবেন হচ্ছে জোনাই খাল হয়ে যাবে কিন্তু এটা। এবং ব্রহ্মপুত্র নদীর এটা তাহলে একটা প্রধান শাখা, যেহেতু ব্রহ্মপুত্র থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। তো কোনো বড় নদী যদি আর একটা নদীকে পানি দেয় তাহলে তো সেটা হচ্ছে শাখা নদী হয়ে যায়। তাহলে ব্রহ্মপুত্রের মূল যে শাখা সেটা কিন্তু হচ্ছে যমুনা, এটা ব্রহ্মপুত্রের একটা প্রধান শাখা। এরপরে এই যে এই জায়গায় এসে এই নদীটা কিন্তু শেষ হয়েছে, মানে অন্য আর একটা নদীর সাথে মিলিত হয়েছে। যে পদ্মা নদী এসেছে, পদ্মা নদী এই দিক দিয়ে যখন প্রবেশ, পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে, পদ্মা নদীর সাথে মিলিত হয়ে পদ্মা এবং যমুনা দুই নদীর এই যে পদ্মা নাম নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। তো এই জায়গাটার নাম আমরা এখন দেখবো, এই জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ। মানে পদ্মা এবং যমুনার দুই স্রোতধারার মিলিত স্থল হচ্ছে গোয়ালন্দে। যমুনা নদীটা আমরা যদি দেখি, যমুনা নদীর কি কি নদী এসে পতিত হয়েছে। এই যমুনা নদীতে কি কি নদী এসে পতিত হয়েছে, যমুনা নদীতে কিন্তু তিস্তা নদীর পানি এসে পড়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা নদী করতোয়া, এই যে করতোয়া নদী এসে যমুনা নদীতে পড়েছে। এরপরে আর একটা অনেক লম্বা নদী দেখতে পাচ্ছি, এই যে এখানে এটা হচ্ছে কিন্তু পঞ্চগড়। পঞ্চগড়ে প্রবেশ করেছে একটা নদী, এরপরে পঞ্চগড় দিয়ে দিনাজপুর দিয়ে আবার ভারতে প্রবেশ করেছে, ভারত থেকে আবার নওগাঁ জেলায় প্রবেশ করেছে। এই জায়গাটা হচ্ছে নওগাঁ, বাংলাদেশের নওগাঁ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হতে যে নওগাঁ থেকে নাটোরের ভিতর দিয়ে এসে হচ্ছে যমুনা নদীতে সিরাজগঞ্জের মধ্য দিয়ে আবার যমুনা নদীতে এসেছে। এই যে আত্রাই, করতোয়া, তিস্তা এগুলো হচ্ছে যমুনার প্রধান শাখা নদী না উপনদী? তিস্তা, করতোয়া, আত্রাই এগুলা যমুনার শাখা নদী না উপনদী? ম্যাম উপর হ্যাঁ, নদী ম্যাম। তো যমুনার উপনদী হচ্ছে তিস্তা, করতোয়া, আত্রাই। তো আমরা এগুলো দেখলাম। তো যমুনা ব্রহ্মপুত্র এটার উৎপত্তি স্থল কোথায়, আহ কোন জায়গা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, কোথায় কোন নদীর সাথে মিলিত হয়েছে, এগুলো এখন আমরা একটু রিভিশন দেবো। আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, আমি জিজ্ঞাসা করব। হ্যাঁ, ঠিক আছে। বলেন যে যমুনা নদীর পুরাতন নাম কি? সোনাই খাল। জোনাই খাল। আচ্ছা, আপনি শুধু উত্তর দিচ্ছেন, আর কেউ নাই? ফয়সাল, হাফিজ, এরপরে আরো তো আছে, শাশ্বত, এটা কি ঘুমাই গেছে? শিমু। ম্যাম আমি তো কথা বললাম। হ্যাঁ, আপনার শাশ্বত নাম কি? শাশ্বত ম্যাম। শাশ্বত। তাহলে বাকিগুলা? আচ্ছা, এই যমুনার পুরাতন নাম হচ্ছে জোনাই খাল। আর ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশের কোন জেলা দিয়ে? কুড়িগ্রাম ম্যাম।
কুড়িগ্রাম। হুম। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল? চীনের তিব্বতের মানসরোবর। তিব্বতের মানসরোবর দিয়ে। এরপরে উম ব্রহ্মপুত্র নদী কয়টা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? ইন্টারনেট। হুম। ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী কোনটা? যে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশ, এটার প্রধান উপনদী কোনটা? তিস্তা ম্যাম। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি তিস্তা। যমুনা এবং পদ্মা কোন জায়গায়, যমুনার এই স্রোত এবং পদ্মার স্রোত যেখানে মিলিত হয়েছে এই জায়গার নাম কি? গোয়ালন্দ। গোয়ালন্দ। আচ্ছা, বুঝতে পারলাম আপনারা অ্যাটেন্ডিভ ছিলেন। তো আজকের ক্লাসটা এত এতটুকুই থাক। এর পরের দিন আমরা দেখবো এই যে পদ্মা নদী নিয়ে বলছি, পদ্মা নদী এবং এই যে সুরমা এবং কুশিয়ারা নদী এসে এখান থেকে কালনী নাম নিয়ে কিছু দূর যাওয়ার পরে মেঘনা নদী, এই যে মেঘনা নদী এবং চাঁদপুরে যে পদ্মা নদী মিলিত হয়েছে, এরপরে যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদী দুইটা নিয়ে আমরা এর পরের দিন আলোচনা করব। আর যদি সম্ভব হয় চট্টগ্রামে যে নদীগুলো আছে এই নদীতেও যাব। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আবারও যে আপনারা দুইটা মানচিত্র বাসায় টেবিলে কিনে রাখেন। কার কার মানচিত্র আছে বলেন তো, বাংলাদেশের আন্তর্জাতিকের? আছে কারো? জি ম্যাম, আসতো। হ্যাঁ, থ্যাংক ইউ। যাদের নাই তারাও কিনে নেবেন এবং অল্প অল্প করে। প্রথমে রংপুর বিভাগে কয়টা জেলা আছে, জেলাগুলোর একটু অবস্থান, এরপরে ময়মনসিংহ দেখবেন, এরপরে যে এখানে সিলেটে মাত্র 4টা আছে, কোথায় কি আছে এগুলো একটু দেখবেন। রাজশাহীর গুলা দেখবেন, রাজশাহীর এই যে এটা আহ, একদিন দেখবেন চট্টগ্রামের। এভাবে আস্তে আস্তে দেখবেন যে পুরো বাংলাদেশের 64 যে জেলা আছে, জেলার নাম বললেই বুঝে যাবেন যে কোন জায়গায় এটা। তো এভাবে বাসায় নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে হবে। শুধু ক্লাস করলেই তো হচ্ছে যে হবে না। ক্লাস আমাদের তো 45 থেকে 1 ঘন্টার ক্লাস, কিন্তু আপনাদেরকে বাসায় পড়তে হবে অন্তত হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। অনেক বেশি মনে হচ্ছে শুনে, কিন্তু যখন সিরিয়াসলি পড়াশোনা শুরু করবেন তখন দেখবেন যে 10 থেকে 12 ঘন্টা একটা চাকরি দ্রুত পেতে হলে 10 থেকে 12 ঘন্টাই পড়তে হবে। আপনি যদি অল্প সময় পড়েন 5-6 ঘন্টা, তাহলে আপনার সময় দেখা যাবে চাকরিটা পেতে 2-3 বছর বেশি সময় লাগবে, 2 বছর বা 3 বছর। কিন্তু যখন আপনি শুরুতেই বেশি সময় নিয়ে পড়বেন তখন আপনার প্রিপারেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনি অন্যদের থেকে 2-1 বছর আগে চাকরিটা পাবেন। এই কারণে যদি সরকারি চাকরি করার বা পাবার বা টেকার ইচ্ছা থাকে, প্রতিযোগিতা অংশগ্রহণ করার ইচ্ছা থাকে প্রতিযোগীর মতো করে, তাহলে নিজেকেই পড়তে হবে। আমরা শুধু একটু গাইডলাইন, কোন জায়গায় আমরা পড়াশোনার সময় কোন জায়গায় আমরা সমস্যা পড়েছিলাম সেই সমস্যাগুলো একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করতে পারবো, কিন্তু মূল কাজটা আপনাদের নিজেদেরকে করতে হবে আপনাদের নিজেদের পড়ার টেবিলে। আমার সব সময় আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। পড়াশোনা রিলেটেড ক্লাস ছাড়াও অন্য কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের কাছে পরামর্শ চাইতে পারেন ক্লাসের শুরুতে বা ক্লাসের শেষে। আমি যে আন্তর্জাতিক বাংলাদেশ পড়াই, এছাড়া অন্যান্য অন্য যে কোনো বিষয় নিয়েও যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আজকে যদি কোনো কিছু কারো জানার ইচ্ছা থাকে তো আপনি জিজ্ঞাসা করতে পারেন, যে কেউ। যে কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকলে করতে পারেন আমাকে, জানার যদি কিছু থাকে। আচ্ছা, মনে হয় কোনো প্রশ্ন নাই। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নেক্সট শুক্রবারে দেখা হবে আন্তর্জাতিক ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।
ক্লাস কি শেষ? জি স্যার।